শুরু করছি আপনার সঙ্গে অনুষ্ঠান। সঙ্গে আছি এজি মাহমুদ। আলাপ করতে চাই আজকে আমরা শেয়ার বাজার, পুঁজিবাজার প্রসঙ্গে। আমাদের সঙ্গে আলাপে রয়েছেন সাইদুর রহমান, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট। সাইদুর ভাই, আপনাকে স্বাগত আমাদের এই আজকের আলাপে এবং আয়োজনে। ধন্যবাদ। সাইদুর ভাই, দীর্ঘদিন ধরে আপনি মার্কেটের উত্থান অনেক পতন আপনি দেখেছেন। এখন যে সিনারিওটা আমরা দেখতে পাচ্ছি, ডিপ্রাইভ মার্কেট অনেকদিন ধরে, দুর্বল অবস্থানে মার্কেট, শক্ত হতেও যেন হচ্ছে না। ফ্লোর প্রাইসটার আগে যেমন মার্কেটটা স্টাক অবস্থায় ছিল, তুলে দেওয়ার পরও আমরা সিনারিওটা খুব বেশি অদল বদল দেখছি না, একই রকম মনে হচ্ছে। তাহলে এখন দীর্ঘদিনের আপনার অভিজ্ঞতার আলোকে আপনার এখনকার পর্যবেক্ষণ, মূল্যায়নটা কি মার্কেটটা নিয়ে? আসলে পুঁজিবাজার নিয়ে আলোচনা করার মতো এখন অবস্থাটা নেই আর, কারণ এমন একটা হতাশার জায়গায় চলে আসছে বিনিয়োগকারীদের কাছে। তো এখানে অনেকগুলো প্রেক্ষাপট কাজ করে। আসলে দীর্ঘ সময় তো আমরা একটা স্টাক আপ সিচুয়েশনে ছিলাম, এটা জানেন। তো স্টাক আপ সিচুয়েশন থেকে ওঠার পরে বা ফ্লোর প্রাইসটা উঠানোর পরে যেটা ঘটছে, যেই সকল জায়গাতে ফেড ছিল, যেগুলো একটু ওভার প্রাইস ছিল, এগুলো কিন্তু অ্যাডজাস্ট হচ্ছে। তো সেটার একটা নেতিবাচক প্রভাব বাজারে পড়তেছে। আপনি জানেন যে গত এক বছরে ব্যাংকের ইন্টারেস্ট রেট কতটা সিগনিফিকেন্টলি হাই হয়েছে। তো সেটার প্রভাব কিন্তু পুঁজিবাজারে পড়ছে। আপনারা দেখেন ডলারের প্রাইস সিগনিফিকেন্টলি ফল করছে আমাদের দেশে। তো সেটার ইফেক্টও পড়ছে। ফরেন ইনভেস্টররা কিন্তু তাদের সেল মোডে আছে, নতুন বাই নেই। তো এই সকল সব কিছু মিলিয়েই দেখা গেছে যে এমন একটা সিচুয়েশন হয়েছে, বিনিয়োগকারীদের মধ্যে একটা কি বলবো, এটাকে ঠিক অনিশ্চয়তা বা আতঙ্কের মনোভাব তৈরি হয়ে গেছে, যার ফলে এরকম দেখেন যে 400-500 কোটি টাকা লেনদেনের মধ্যেই কিন্তু প্রতিদিন একটা ডাউন ট্রেন্ড ক্রিয়েট হয়ে গেছে। বিনিয়োগকারীরা এখানে ঠিক আস্থা পাচ্ছে না, বা তারা নিজেদেরকে কমফোর্ট দিতে পারছে না। এবং সেগুলোর সাথে আরও একটা বিষয় জড়িত আছে। আপনারা জানেন যে আমাদের এখানে সকল শ্রেণীর বিনিয়োগকারী মার্জিন লোন ব্যবহার করে। মার্জিনের একটা নেতিবাচক প্রভাব আছে। যখন মার্কেট ডিক্লাইনিং ট্রেন্ডে যায়, তখন কিন্তু সেইটা আর একটু ডিক্লাইনটাকে এনকারেজ করে, কিছু ফোর্স সেলের ইস্যু চলে আসে বা স্টিকার সেলের ইস্যু চলে আসে। এই সকল বিষয়গুলো সব কিছু মিলেই কিন্তু এট এ টাইমে একটা নেতিবাচক প্রভাব ক্রিয়েট হয়েছে। ডলার দীর্ঘদিন পরে কিন্তু হঠাৎ করেই কিন্তু প্রাইসটা ফল করছে। তো এটা কিন্তু বিদেশি বিনিয়োগের জন্য অত্যন্ত নেতিবাচক একটা বিষয়। এবং দেখেন আমাদের ফান্ডামেন্টাল শেয়ার যেগুলোকে আমরা বলে থাকি, যে সকল মাল্টিন্যাশনাল কোম্পানির শেয়ার, সেগুলোর প্রাইস কিন্তু সিগনিফিকেন্টলি আপনার একটা কারেকশন হয়েছে বিকজ অফ ডলার ফ্লাকচুয়েশন, ফরেন সেল, এই সকল কারণে। সাদুর ভাই, আমরা তো এর আগে দেখেছিলাম ফ্লোর প্রাইস এর আগে যখন তুলে নেওয়া হয়েছিল, তখন কিন্তু দেখেছি মার্কেটে সাময়িকভাবে একটু চাপে পড়লো, তার সপ্তাহখানেক পরেই কিন্তু মার্কেট আবার বেশ ভালো অবস্থানে ছিল। এবার তুলে দেওয়ার পর সেই সিনারিওটা আমরা কেন দেখলাম না? তুলে দেওয়ার পরে ওইখানকার প্রেক্ষাপট আর আজকের প্রেক্ষাপটটা ভিন্ন। কিন্তু আপনার যদি মনে থাকে যে 66 দিন বন্ধ থাকার পরে মার্কেট চালু হলো, তারপরে নতুন কমিশন এসে ফ্লোর উঠে দিল। এই যে করোনার সময় যে সকল কিছু বন্ধ হয়ে গেছিল, ওপেন হওয়ার পরে সাথে সাথে কিন্তু অন্যান্য সেক্টরগুলো চালু হয় নাই। এবং তখন ব্যাংকের ইন্টারেস্ট রেট ছিল খুবই মিনিমাম লেভেলে, যার কারণে বিভিন্ন সেক্টরের লোকজনও কিন্তু তখন পুঁজিবাজারের সাথে সম্পৃক্ত হয়ে গেছিলেন। অন্যান্য সেক্টরে যারা এই সেক্টরের সাথে সম্পৃক্ত না, তারাও মনে করছে যে এখন তো আর বিকল্প ইনভেস্টমেন্টের জায়গা না আছে, এখানে ইনভেস্টমেন্ট করি। সেই প্রেক্ষাপটে বাজারে কিন্তু তখন একটা সিগনিফিকেন্ট গ্রোথ হয়ে গেছিল, 7400 পর্যন্ত ইন্ডেক্স হয়ে গেছিল। পরবর্তীতে ওই যে অতিরিক্ত বিনিয়োগকারীরা ছিল, তারা তো আর এখানে থাকেনি, তারা তো স্ব অবস্থানে ফিরে গেছে। এবং তারা স্ব অবস্থানে ফিরে যাওয়ার সময় তারা কিন্তু তাদের প্রফিট সহ যাওয়ার সুযোগ পাইছে, কারণ তারা তো আর্লি এক্সিট নিছে, পোর্টফোলিও খালি করে ফেলছে। তারা তাদের তো এইটা নির্দিষ্ট প্লেস না, সে গার্মেন্টস চালায় বা পুরান ব্যবসা করে, সাময়িক কিছু মুনাফা করার জন্য তার গোডাউন আছে, সাময়িকভাবে সে ফ্রি ছিল, তখন মনে করছে তার ফান্ডটা ফ্রি আছে, মার্কেটে এন্ট্রি নেওয়া যায়, একটা এন্ট্রি নেওয়া যায়। আর মার্কেটে তখন খুবই নিম্ন পর্যায়ে ছিল, 3800 ইন্ডেক্সে ফ্লোর প্রাইস দেওয়া হয়েছিল যতদূর মনে পড়ে। তো তখনকার প্রেক্ষাপট অনুযায়ী কিন্তু এই সকল ধরনের ব্যক্তিরা এখানে বিনিয়োগের জন্য সম্পৃক্ত হয়েছে। তো পর্যায়ক্রমে যখন নাকি তারা তাদের স্ব বিজনেসে ফিরে গেছেন উইথ প্রফিট,
তো সেখানে কিন্তু সেই ফান্ডগুলো তো তখন তাদের সঙ্গে ব্যাক করেছে, একটা বেকাম তো তৈরি হয়েছে। তারপরে এখন ডলারের প্রাইসের কারণে যে বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে যে একটা অনিশ্চয়তা, ফ্রাস্ট্রেশন বা তাদের লস টেক করার যে একটা অবস্থা তৈরি হয়েছে, সেখান থেকেও তো আপনি সেভ করতে পারছেন না, সেগুলো হচ্ছে। তো যেগুলো আসলে প্র্যাকটিক্যালি হওয়ার, এই বিষয়গুলা আটকানো যায় নাই, এগুলা ঘটে গেছে। তো যেহেতু আটকানো যায় নাই, এখন আমরা মনে করি যে যতটুকু হওয়ার হয়ে গেছে, এখান থেকে কিন্তু আর বাজার খুব বেশি রকম কারেকশনের কোনো কারণ দেখি না। এখান থেকে হয়তো এখন মার্কেট মুভ করার কথা, মার্কেট মুভ করার কথা। আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস বলেন, মার্কেট পারসেপশন বলেন, যেভাবেই বলেন, অনেকেরই মতামত হলো এখান থেকে মার্কেটটাকে ঘুরে দাঁড়ানোর একটা জায়গায়। কারণ এখন এমনিতেও যদি দেখি আমাদের 800-900 পয়েন্টের মতো একটা কারেকশন কিন্তু হয়ে গেছে। তো এটা কিন্তু অনেক বড় কারেকশন। তো সব আসপেক্টেই এখন ইন্ডিকেশন হলো যে কখন এটা পজিটিভ ড্রাইভে বসবে, পজিটিভ ড্রাইভে যাবে। এই জন্য আমাদেরকে অপেক্ষা করতে হচ্ছে। কিন্তু এখানে হতাশ হইলে হবে না, নিরুৎসাহিত হলে হবে না। যেখানে পতন হয় সেখান থেকে আবার মানুষকে নতুন করে যাত্রা শুরু হয়। এই হতাশ যারা বিনিয়োগকারী, তারা কিন্তু আজকে একটু মানববন্ধন করেছেন ডিএসসির সামনে, পুরনো বিল্ডিং এর সামনে। আপনি হয়তো জানেন, তাদের কিছু বক্তব্য রয়েছে আমাদের কাছে, একটু দেখে আসি, দেখে নিয়ে আলাপে ফিরছি আমরা। দর্শক, আলাপ ফিরছি আবারও বক্তব্যগুলো দেখার পরে। 96 এবং 2010কে হার মানিয়েছে, এটা ইতিহাসের সবচেয়ে স্মরণকালের শেয়ারবাজার ধ্বংস হয়েছে। আমরা এই কমিশনার মার্কেটে আসার পরে, সে চেয়ারম্যান হওয়ার পরে আমরা অনেক বাণী শুনেছি। সে আমাদের বলেছে আপনারা পুঁজিবাজারে আসেন, আমরা আপনাদের টাকার নিশ্চয়তা দিবে। আজকে আমাদের টাকার নিশ্চয়তা কি হয়েছে? হয় নাই। আমাদের বিনিয়োগকারী আজকে পথে বসেছে। সারা বিশ্বের পুঁজিবাজার যেখানে ঊর্ধ্বমুখী, বাংলাদেশে পুঁজিবাজার সেখানে নিম্নমুখী। এই পুঁজিবাজার দেখার দায়ভার এদেশের সরকার, এদেশের নিয়ন্ত্রণ সংস্থা, ডিএসসি, মার্চেন্ট ব্যাংক, কারোই দায়িত্ব নাই। তারা সবাই দায়িত্বহীনভাবে কথা বলছে। এখন নূতন করে আইপিও এনে বাজারটাকে ধ্বংস করছে। সমস্ত আইপিও বন্ধ করতে হবে এবং এই যে ফোর সেল বন্ধ করতে হবে। লাগাতার বাজারে দরপতন, ফ্লোর প্রাইস তারা উঠায় নিয়েছে। যখন ফ্লোর প্রাইস ছিল যে শেয়ারের দাম 80 টাকা, সেটা বর্তমানে চলে আসছে 40 টাকা। এই বাজারটা দেখার মতো কেউ নাই, কোনো গার্জিয়ান নাই, অভিভাবকহীন একটি বাজার। আমরা আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই যে কোনোভাবে আমাদের এই পুঁজিবাজারকে আপনি রক্ষা করেন। সোমবার পর্যন্ত আমরা দেখব, যদি বাজার সুষ্ঠুভাবে পরিচালিত না হয় সমস্ত বিনিয়োগকারী ভাইদেরকে আহ্বান করব, আপনারা সেল বাই করবেন না। আগামী মঙ্গলবার থেকে আমরা লাগাতার আন্দোলনে যাব। সমস্ত বিনিয়োগকারী ভাইদেরকে আহ্বান জানাচ্ছি, যদি সোমবারের ভিতরে মার্কেট তার বিশালতা না পৌঁছে, বাইব্যাক আইন পাস না হয়, তাহলে আমরা লাগাতার আন্দোলনে যাব। আমরা শুনছিলাম সাদুর রহমান বক্তব্যগুলো, যারা বিনিয়োগকারীরা কথা বলছিলেন। কমিশনের কাজ তো আমরা শুনি যে আসলে বাজারের প্রতি আস্থা ফেরানো, যেন এমন একটা আস্থার পরিবেশ তৈরি করে যেন সেখানে বিনিয়োগকারীরা আসেন। সেই আস্থার জায়গাতে আপনি বলছিলেন যে খানিকটা এক ধরনের সংকট, এক ধরনের পিছু হটা মনোভাব বা শঙ্কার জায়গা তৈরি হয়েছে বাজারের এখন যে সিনারিও, সেখানে কমিশন আস্থা বাড়ানোর জন্য কি করতে পারে সাদুর ভাই এই সময়টাতে? সত্যিকার অর্থে আমার যতটুকু অভিজ্ঞতা আর কি, কমিশনের কাছে তো আসলে অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার ছাড়া কিছু নেই। এই পুঁজিবাজার পুঁজির জায়গা, এখানে অর্থের যোগানের জায়গা। এখানে অর্থের যোগান বাড়লে বাজার গতিশীল হবে, অর্থের যোগান কমলে বাজার গতি কমে যাবে। তো অর্থের যোগান বাড়ানো বা কমানোর জায়গাটাতে কমিশনের কতটুকু সক্ষমতা বা কতটুকু সুযোগ আছে সেটা আমার আসলে জানা নেই। কারণ আমি মনে করি যে কমিশন দেখে কমপ্লায়েন্সের পার্ট, কমিশন দেখে ডিসিপ্লিনের পার্ট, কমিশন দেখে রেগুলেটরি অ্যাফেয়ার্সগুলো। ওই যে বিনিয়োগকারীরা ভাবছেন যে ফ্লোর প্রাইসের আগে 80 টাকা ছিল শেয়ারের দাম, ফ্লোর প্রাইস তোলার পর কারেকশন যখন হয়েছে 40 টাকা হয়ে গেছে, তারা এখন তো হতাশ থেকে আরো হতাশাতর আক্রান্ত হচ্ছেন। এই জায়গাটা ফ্লোর প্রাইসটার সাথে আমাদের দ্বিমতের জায়গাটা সেখানেই ছিল। একটা বিশেষ পরিস্থিতিতে দিয়েছিল কমিশন, মনে করেছিল যে এটা কিন্তু বিনিয়োগকারীকে সেভ করার জন্য দেওয়া হয়েছিল, না বিনিয়োগকারীদের অনুরোধে দিয়েছিলেন, বিনিয়োগকারীদের অনুরোধে দিয়েছিলেন যে
হয়তো একটা সময় পরে যে বাজার, কিন্তু এত দীর্ঘ সময় ফ্লোর প্রাইস থাকবে সেটা কারোরই কাম্য ছিল না। এখন তখন আবার তুলে দেওয়ার একটা দাবি প্রত্যাশা তৈরি হচ্ছিল, চাপ তৈরি হচ্ছিল, দেশি বিদেশি বিনিয়োগকারীদের থেকে এটা প্রচন্ড চাপই ছিল। এবং দেখেন ফ্লোর প্রাইস ওঠানোর সাথে সাথে কিন্তু ফরেন সেলগুলা বেড়ে গেছে। এখানে অনেকে মনে করে যে ফ্লোর প্রাইস রাখলে ভালো হতো। ফ্লোর প্রাইস আসলে ফ্লোর প্রাইসটা হচ্ছে কি, এটা এক ধরনের পেইনকে থামিয়ে রাখা। যদি ওই সময় ফ্লোর প্রাইসটা না হতো তাহলে কি হইতো, আর হওয়াতে উপকারটা কি হয়েছে ওনাদের বিনিয়োগকারীদের সত্যিকারের থেকে উপকার হয়েছে। কারণ আপনার সময় তো বাইসেল হয়নি, বাইসেল হয়নি, আপনার প্রাইসের আনসার্টেনিটি। কিন্তু আপনি যে মার্জিন লোন নিয়ে ইনভেস্টমেন্ট করছেন, আপনার ইনভেস্টমেন্ট তো ইন্টারেস্ট তো কিউমুলেটিভ হচ্ছে। আপনার শেয়ার প্রাইসের নিশ্চয়তা নেই, কিন্তু ইন্টারেস্টের তো নিশ্চয়তা আছে। এখন আপনি বলবেন ইন্টারেস্ট, যেমন বিভিন্ন সময় দাবি উঠছে ইন্টারেস্ট মওকুফের, কে কার ইন্টারেস্ট মওকুফ করবে? কারণ এই মার্চেন্ট ব্যাংক, ব্রোকার যারা মার্জিন লোন দিচ্ছে তারা ব্যাংক থেকে ঋণ করে নিয়ে আসছে, আবার বিনিয়োগকারীকে টাকা দিয়েছে। তো বিনিয়োগকারী হয়তো ধরেন শেয়ারের দাম কমে গেছে, সে যোগাযোগ করছে না, তাকে চিঠি দিচ্ছে, সে পার্সু করছে না। কিন্তু যে ব্রোকার বা মার্চেন্ট ব্যাংক কমার্শিয়াল ব্যাংক থেকে লোন আনছে, সেখানে তো মার্সি হবে না, সে তো কোয়ার্টারলি পেমেন্ট করে আসছে। এবং এই ইন্টারেস্টের এগেইনস্টে অনেকে ট্যাক্সও প্রদান করছে। তো সেখান থেকে তার ফিরে আসার সুযোগটা কোথায়? সে কিসের ভিত্তিতে মাফ করবে? কারণ এটা গভর্নমেন্ট প্রতিষ্ঠান না, এগুলো সবই হলো প্রাইভেট প্রতিষ্ঠান। তো গভর্নমেন্ট হইলে হয়তো গভর্নমেন্ট ভর্তুকি দেওয়া বা ইয়ে করার সুযোগ থাকতে পারতো, কিন্তু প্রাইভেট সেই সুযোগ নাই। সত্যিকার অর্থে বলতে গেলে মার্জিন লোন দিয়ে বিনিয়োগ করা যায় না, এটা আমি আপনাদের বিভিন্ন অনুষ্ঠানে আমি বলেছি। সাদুর ভাই, এখন মার্জিন লোনের রেশিওটা কেমন? যদি কোনো বিনিয়োগকারী 100 টাকা বিনিয়োগ করেন, তিনি কত টাকা পান? আরো 100 টাকা পান সর্বোচ্চ। কিন্তু এখন কিন্তু এই 100 টাকাটা 100 টাকায় নাই, রেশিও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই জন্য যে আপনি 100 টাকা নিয়ে আসছিলেন, 100 টাকা শেয়ার কিনছেন, এখন 200 টাকার শেয়ারের মূল্য হয়তো চলে আসছে 110 টাকায়, 20 টাকায় বা 30 টাকায়। কিন্তু আবার ওই যে 100 টাকা লোন নিয়েছিলেন সেটা হয়ে গেছে হয়তো 120 টাকা। তো তাহলে আপনি শেয়ার বিক্রি করলে 200 টাকার শেয়ারের বাজার মূল্য হলো 120 টাকা, আর আপনার ওই লোন হয়ে গেছে 120 টাকা। আপনি যে 100 টাকা নিয়ে আসছিলেন সেটা কিন্তু এখন জিরো। তো এই 100 টাকা আপনার চলে যাওয়ার পরে আপনি তো এখন হতাশ, আপনি তো এই যেমন এখনো বক্তব্য শুনতেছিলাম না যে ফ্লোর প্রাইসের কথা। আসলে ফ্লোর প্রাইসটা কখনোই কোনো সাস্টেনেবল মডেল না, এটা দিয়ে সাময়িক উপশম মাত্র। যে তীব্র মাথা ব্যথা শুরু হলো, হঠাৎ করে পেইন কিলার কিছু খেয়ে মাথা ব্যথাটা, ইটস নট এ ট্রিটমেন্ট, এটা তো ট্রিটমেন্ট না, দমিয়ে রাখা হলো। তো এটা এরকম ছিল। আবার বিনিয়োগকারী সবাই মনে করে যে আমি মার্জিন নিব না, কেন, সুযোগ থাকলে কেন নিব না। কিন্তু আবার আপনাদের এন্ড থেকেও কিন্তু এক ধরনের উৎসাহ থাকে। আমি জানি না, আমি এটা কারোর পক্ষে, এটা তো আপনাদের ব্যবসাও না, এইটা মার্জিন লোন দেওয়াটা তো আপনাদের ব্যবসার অংশ না। এটাকে আমি আসলে ব্যবসার অংশ বলতে চাই না। ব্যবসার অংশ কেন বলতে চাই না শুনেন, যদি ধরেন 9%-এ নিয়ে আসলো, 12% দিল, এখন তো ধরুন 12-13%-এ বড় করে 15%-এ লেন্ডিং করে, কত 2 থেকে 2.5% স্প্রেড থাকে। আচ্ছা, 2 থেকে 2.5% গ্যাপ থাকলে তার উপরে ট্যাক্স দিতে হয় 27.5%, স্টেট ওয়েতে 27.5% ট্যাক্স দিতে হয়। তো তাহলে কি এমন ব্যবসাটা এখানে আছে? কিন্তু রিস্কটা কত ইন টার্মস অফ রিস্ক? এখানে বিজনেস কিছু আছে? বিজনেস নাই। তো এটা আসলে আমাদের বিজনেস, এটা হলো ওভারঅল মার্কেটকে মোবিলাইজেশনের জন্য এটা একটা সাপোর্ট, এটা একটা সাপোর্ট বলতে পারে। আপনারা বিবেচনা করেন কিভাবে যখন একজন বিনিয়োগকারী চান আপনাদের কাছে যে আমি 100 টাকা বিনিয়োগ করছি, তুমি এখন আমাকে 100 টাকা ঋণ দাও, আপনারা কি সঙ্গে সঙ্গে দিয়ে দেন? এইটা অনেকে দিয়ে দেয়, মানে এটা একটা রাইট হিসেবে অনেক সময় বিনিয়োগকারীদের সাথে এটা নিয়ে আমাদের আসলে, কারণ এইখানে ওই কোয়ালিটি যাচাই বাছাই করার সুযোগ খুব কম থাকে। যে ওনার পোর্টফোলিওতে কোন শেয়ার আছে, উনি কোন শেয়ারে বিনিয়োগ করেছেন, না কোন শেয়ারের ক্ষেত্রে ধরুন জাং শেয়ারের ক্ষেত্রে আবার কিছু বিধিনিষেধ আছে, যেমন জেড ক্যাটাগরির শেয়ারে দেওয়া যায় না, বা 40p-র বেশিতে দেওয়া যায় না, এই সকল রেস্ট্রিকশনগুলো আছে। এগুলো ফলো করা হয় সব হাউসে, ব্রোকার হাউসগুলোতে এগুলো ফলো করলে হবে কি, ধরেন আপনি আজকে বলছেন যে 40p-তে দেওয়া যাবে না, এটা 38p-তে এখন একজন বাই করতেছে, আপনি কিন্তু কালকে এটা 40p পার হয়ে গেছে, তারপর তার সঙ্গে সঙ্গে আপনার রিটার্ন এসে ফেরত নেন না। তারপরে ধরুন ফ্লোর প্রাইসে ঢুকলেন, এরপর হঠাৎ করে প্রাইস পড়ে গেল, মানে বিভিন্ন রকম আসলে এগুলার এক্সাম্পল এক একটার এক এক রকম এক্সাম্পল, মানে আমি কিছু নীতি দিয়ে আসলে এটাকে ফিক্স করে রাখা যায় না।
কিন্তু আমরা সবসময় বিনিয়োগকারীদেরকে যে কথাটা বলি যে মার্জিন লোনের টাকা দিয়ে বিনিয়োগ করা যায় না। মার্জিন লোন হলো শর্ট টার্ম ট্রেডিং, আপনি 3 দিন 4 দিন 7 দিনের জন্য করলেন, লাভ হোক লস হোক আপনি ওখান থেকে এক্সিট নিয়ে গেলেন, অ্যাভারেজ করে বের হয়ে গেলাম, এভারেজ করে বেরোলেন বা লস নিয়ে বের হয়ে গেলেন, নতুন কোনো আইটেম দিয়ে আপনি সেটাকে কাভার করবেন, নতুন কোনো বিনিয়োগ। কিন্তু আমাদের বিনিয়োগকারীরা সেটা করতে পারে না, লম্বা সময় ধরে টাকা ফেলে রাখে। তারা কি করে, যখন নাকি এটা কমে যায় তখন তারা ওই অ্যাকাউন্ট থেকে ডিটাচ হয়ে যায়, আর যোগাযোগ করতে চায় না। না, যোগাযোগ করতে চায় না। আচ্ছা রাখেন দেখি, ওই দেখতে দেখতে কিন্তু মানে আপনারা ফোন করেন, তারা ফোন রিসিভ করতে চায় না, চিঠি কোনো কিছুতেই রেসপন্স করতে চায় না, এরকম প্রেক্ষাপটে। তো এই যে স্টিকার সেল পর্যন্ত কিন্তু যাওয়ার দরকার হতো না, উনি যদি স্বেচ্ছায় লসটা শর্ট লস নিয়ে অন্যদিকে ইনভেস্টমেন্টটা ডাইভার্ট করে দিত। কারণ উনিও তো পরামর্শগুলো তো মানে আপনাদের প্রতিষ্ঠানে যারা বিনিয়োগকারী যারা আমরা তো আসলে পরামর্শ দিতে পারি না। কেউ আমাদের কাছে ইনফরমেশন জানতে চাইলে সেখানে তাকে আমরা ইনফরমেশনটা শেয়ার করতে পারি যে এটার রিস্ক অপরচুনিটি কি আছে, প্রফিট অপরচুনিটি কি আছে। বিং দ্য ব্রোকার আমাদের কিন্তু কাউকে অ্যাডভাইস করার কোনো আইনগত ভিত্তি। এটা একটু বিস্তারিত শুনবো, একটি বিরতির সময় হয়ে গেছে, একটি বিরতির পর শুনে ফিরে আসি। দর্শক, বিরতির পর আবার ফিরছি আপনার। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম আপনার সঙ্গে অনুষ্ঠানে। আমাদের সঙ্গে রয়েছেন সাইদুর রহমান। আমরা আলাপ করছি শেয়ার বাজার প্রসঙ্গে। সাইদুর রহমান, আমরা কথা বলছিলাম ঠিক বিরতির আগে যে বিনিয়োগকারীরা যে বাই সেল করেন শেয়ার, সেখানে অফিসিয়ালি হয়তো আপনি বলছিলেন যে খুব বেশি আপনাদের কথা শুনে তারা বাই সেল করে না, কিন্তু আনঅফিসিয়ালি আমরা ব্রোকার হাউসগুলোতে গেলে দেখি যারা সেখানে বাই সেল করছেন তাদের পরামর্শ অনুযায়ী এটা কিনেন, এটা সেল করেন, এটা ধরেন, মানে এগুলো প্র্যাকটিসটা আমরা দেখি সব সময়। এটা আসলে হইতে পারে, এটা সম্পর্কে সুনির্দিষ্টভাবে বলাটা কঠিন। কারণ আমি একটা প্রতিষ্ঠানের প্রধান হিসেবে আমার সাথে কিন্তু রিটেল ইনভেস্টরদের সাথে খুব একটা যোগাযোগ হয় না। যে ট্রেডারের সাথে ট্রেড করে তার সাথেই কমিউনিকেশন হয়, তার কথা শুনে বা তার সাথে মনোযোগ শেয়ার করে কিনা এটা অ্যাকচুয়ালি বিনিয়োগকারী এবং সে বলতে পারে, ব্যক্তি সিদ্ধান্ত। তো যেটা হয়, উনি কোনো না কোনোভাবে মোটিভেট হয়েই কিন্তু বিনিয়োগটা করেন। তো উনি যখন নাকি বিনিয়োগ করেন তখন কি কারণে মোটিভেশন হচ্ছে বা এটা জাস্টিফাইড কিনা এটা আমাদের জানার সুযোগ থাকে না, বা এটার সম্পর্কে কাউন্টার ওপিনিয়ন নেন। এখন এমন হয়, এক্সাম্পল হিসেবে বলি, যে ধরেন কোনো একটা শেয়ারের দাম বাজারে দীর্ঘদিন 20 টাকা আছে, হঠাৎ করে এটা 50 টাকা হয়ে গেছে 15 দিনে বা 1 মাসে। তখন বিনিয়োগকারীরা শুনে যে এই শেয়ারের দাম 100 টাকা হবে এবং শেয়ার তারা কেনার জন্য হুমড়ি খেয়ে পড়ে। এই জায়গাটাতে কিন্তু ওরা ক্ষতিগ্রস্ত হয় বেশি। আবার কোনো শেয়ারের দাম দেখা যায় ঠিকই কিন্তু আসলে এটা তো নিশ্চিতভাবে বলার বা করার। আমরা সবসময় যেটা বিনিয়োগকারীদেরকে বলি যে আপনারা একটা ট্রেন্ড দেখে ইনভেস্টমেন্টে যান, কারণ যেটা 20 টাকাটা 50 টাকা হয়ে গেছে এইটাতে অপরচুনিটি খোঁজাটা ঠিক হবে না, বরঞ্চ দীর্ঘদিন 20 টাকায় যে পড়ে আছে সেখানে এক ধরনের অপরচুনিটি আছে। এটা একটা ইস্যুস। আরেকটা বিষয় দেখেন, আজকে করোনার পর থেকে যদি দেখেন, আমি আগের প্রসঙ্গে গেলাম না, করোনার পর থেকে আপনি ব্যাঙ্কগুলোর ডিভিডেন্ড দেখেন, খুবই চমৎকার ডিভিডেন্ড দেয়, কিন্তু আপনি দেখেন কোনো ব্যাংকের শেয়ার কেউ বিনিয়োগ করে না। ব্যাংকের শেয়ারের ডিভিডেন্ড ইল্ড 8-9%, কিন্তু কেউ ব্যাংকের শেয়ার না দিচ্ছে না। এবং আমাদের দেশে এখন একটা ট্রেন্ড হয়ে গেছে, যেই কোম্পানি যত ভালো ডিভিডেন্ডে দেখ, ডিভিডেন্ডের আগে সবাই বিক্রি করে দিয়ে বের হয়ে যেতে চায়, ডিভিডেন্ড নিতে চায় না। কেন এটা সাইদুর ভাই কেন হলো? এটা তো আগে ছিল না এরকম প্রবণতা। আগে আমরা যখন আর্লি স্টেজে মার্কেটে আসছি তখন আমাদের কিন্তু এই ছিল যে ডিভিডেন্ডের ঘোষণাকে কেন্দ্র করে এটা পজিটিভ মাইন্ডসেট তৈরি হতো। আর ভালো ডিভিডেন্ড আসলে তো সেই শেয়ার দাম শুট করতো, তারপরে তো আপনার এই বুক ক্লোজারের আগে এসে শেয়ার দাম অনেক বেড়ে যেত, মানুষ খুব আগ্রহ নিয়ে কিনতো। এখন একেবারে এটা রিভার্স। তো সেটা সম্পর্কে আমার যতটুকু ধারণা বা আমার পারসেপশন, যেটা আমি নিজেও যেটা ফেস করি, আমি যে ডিভিডেন্ড পাই সেখানে 25% ট্যাক্স দিয়ে ফেলতে হয়। এই ট্যাক্সের উপর যেই পরিমাণ ট্যাক্স দিই সেইটার উপরে আবার 30-35% সার্ভিস চার্জ দিতে হয়, যেটা অয়েল ট্যাক্সের বিপরীতে। তো একটা বিনিয়োগকারী যখন 35%-37% তার ইনকামের ট্যাক্স দিয়ে ফেলতে হবে, তখন কিন্তু তার কাছে আর এটা লুক্রেটিভ থাকে না। সেই সকল কারণে আমি অনেক দিন যাবতে অবজার্ভ করছি বিনিয়োগকারীরা
এখন আর ডিভিডেন্ডের প্রতি যত ভালো ডিভিডেন্ডই দেখ ডিভিডেন্ডের এটা প্রতি কি এই ট্যাক্স বাড়ানোর পরই এই প্রবণতা শুরু এই হয়েছে? ট্যাক্স আমি আজকে 3 বছর যাবত ডাটা কম্পেয়ার করে দেখছি যে মানুষের মধ্যে ডিভিডেন্ডের প্রতি একেবারেই আগ্রহ থাকে না। যত ভালো ডিভিডেন্ডই দেখ আপনি দেখেন শেয়ারের দাম কিন্তু বাড়ছে না। আপনার এরকম ব্যাংক আছে 30% ডিভিডেন্ড দিচ্ছে, শেয়ারের দাম 25 টাকা। আপনার 20% ডিভিডেন্ড দিচ্ছে, শেয়ারের দাম 12 টাকা 13 টাকা, এরকম ব্যাংকের শেয়ার আছে। এবং ব্যাংক সবচেয়ে কম পিতে আছে, এখন 3-4 পিতেও ব্যাংকের শেয়ারের দাম আছে। বিনিয়োগকারী সেগুলোতে বিনিয়োগ করছে থাকছে না। কিন্তু এখন যে ব্যাংক যে একীভূতকরণ হচ্ছে, মার্জার হচ্ছে, এতে করে কি আমরা ব্যাংকের শেয়ারে কোনো পজিটিভ ভাইব দেখতে পাবো বলে মনে হয়? আমি ব্যক্তিগতভাবে মনে করি যে পজিটিভ হাইপ দেখার কোনো কারণ নেই। কারণ আপনি তো একটা ভালো ব্যাংকের সাথে একটা সিক ব্যাংকে মার্জ করাতে চাচ্ছেন, তো তাহলে তার কি অপরচুনিটি বাড়ছে না কমছে? ধরে নেওয়া যায় কমছে। তো তাহলে কেন আমি শেয়ার প্রাইস বেশি দিব? আমার কাছে যেটা মনে হয়, মানে এই প্রক্রিয়াটা আর্থিক খাতে একটা অনিশ্চয়তা, হসপিটেশন, কনফিউশন, এই জিনিসটা কিন্তু তৈরি করছে। আলটিমেট রেজাল্ট কি? ওটা করে যদি ভাবি সাদুর ভাই, দুর্বল ব্যাংকেও তো মার্কেটে লিস্টেড আছে। দুর্বল ব্যাংক যখন সবল ব্যাংকের সঙ্গে লিস্টেড হচ্ছে, তখন দুর্বল ব্যাংকের শেয়ার যে কিনে রেখেছিল তার তো দাম বাড়ার সুযোগ আছে। আপনি সেটা ভাবতেই পারেন, কিন্তু আমরা এখনো বাজারে এরকম এই যে ঘোষণাগুলো আসছে, এগুলো কোনো এফেক্ট আমরা দেখিনি বাজারে এফেক্ট। আবার পরে দেখলাম যে অনেক ব্যাংকের বোর্ড অনীহা প্রকাশ করছে মার্জার হওয়ার ক্ষেত্রে। তো ফাইনালি কি হবে সেটা কিন্তু আমরা এখনো জানি না। অনেকে প্রস্তাবই দেখলাম যে রিভিউজ নেগেটিভ অ্যাপ্রোচে চলে গেছে। তো ফাইনালি কি হবে সেটা তো আমরা জানি না। এবং এইটা নিয়ে যে বিনিয়োগকারীদের মধ্যে উৎসাহ নিরুৎসাহ ওইরকম কোনো কিছুই প্রতিক্রিয়া দেখি নাই, কিন্তু ব্যাংকগুলো যেগুলোর যে প্রাইস যেরকম ছিল ওইরকম জায়গায় আছে, হয়তো 5% এদিক সেদিক হয়েছে, খুব একটা পরিবর্তন হয় নাই। তো যার কারণে আমার ব্যক্তিগত মতামত হলো যে ওগুলোর কোনো প্রভাব কিন্তু এক সময় তো ব্যাংকিং খাতের উপরই ডিপেন্ড করতো শেয়ার বাজার। আমরা শুনতাম যে ব্যাংকের শেয়ারের দাম বাড়লে মার্কেট চেঞ্জ হয়ে যায়, দাম কমলে মার্কেট ডিপ্রাইভড হয়ে যায়। এখনো এই জন্য তো মার্কেটটা যে আজকে বেশ আপনার করোনার পর থেকে লুক্রেটিভ একটা খাত কি করে তার আগ্রহ ধরে রাখতে পারলো না, হারিয়ে ফেললো তার। আপনার করোনার পর থেকে কিন্তু ব্যাংকিং খাতে শেয়ারের প্রতি মানুষের আগ্রহটা হারিয়ে গেছে অন্যান্য সেক্টরে। এবং ব্যাংকিং খাতের শেয়ারে কিন্তু এইভাবে সিগনিফিকেন্ট উঠানো বা সিগনিফিকেন্ট ফেলানো কিন্তু কঠিন কাজ ছিল, কারণ যেহেতু ক্যাপিটাল বড়। এখন যে সকল শেয়ারগুলা রাতারাতি উঠে আবার রাতারাতি পরে যায়, বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হয়, এগুলো ক্যাপিটাল সাইজ ছোট, এগুলো নিয়ে ছোট ক্যাপিটাল স্পেকুলেশনটা করা অনেক সহজ। তো সেই সকল কারণে বিনিয়োগকারীদের মধ্যে কিন্তু ক্ষতির সম্ভাবনাটা বেশি। এবং অনেক শেয়ারের দামই দেখা যায় কিছুদিন থাকে ডান দিকে হোল্ড, কিছুদিন থাকে বাম দিকে হোল্ড। মানে এটা কেন থাকে, কারা কিনে, কেন বিক্রি করে, মানে এগুলো এই সকল প্রশ্নের অনেক ক্ষেত্রে উত্তর পাওয়া যায় না। এখন এই প্রশ্নগুলোর উত্তর নিয়েই কি বিনিয়োগকারীদের মনে হয় কি সন্দেহ দানা বাঁধে কিনা? ওই যে সুশাসনের ঘাটতি যে বলা হয়, কমপ্লায়েন্সের ঘাটতির কথা বলা হয়, আমি তদারকি, নজরদারি, আমি সেই জায়গাটার সাথে একমত। আমার কথা হলো যে বিনিয়োগকারীর এই সকল শেয়ারগুলো কিন্তু নগদ টাকায় কিনে, তো তার মানে যে যিনি নগদ টাকা আছেন তিনিই কিনেন, ডিসিশনটা ওনারই। এগুলোতে অনেক শেয়ার আছে, এগুলোতে আপনি দেখবেন যে মার্জিন পাচ্ছে না, তার মানে নগদ টাকা ছাড়া কেনার কোনো উপায় নেই। বেশিরভাগ ওই ধরনের বেশিরভাগ শেয়ারই আপনি নগদ টাকায় কিনে, তো সেখানে আপনি কাকে দায়ী করবেন? আর কমপ্লায়েন্স ইস্যু, এখন শেয়ারের দাম বাড়াটা যে নন কমপ্লায়েন্স এইটা বলা, বা শেয়ারের দাম কমাটা নন কমপ্লায়েন্স এইটা বলার সুযোগ আছে না, কোনো দুই পাশ থেকেই সুযোগ নেই আসলে। সুতরাং বাড়া কমার সাথে কমপ্লায়েন্স নন কমপ্লায়েন্স, কমপ্লায়েন্স নন কমপ্লায়েন্সের ইস্যু যেখানে অর্ডিন্যান্সে যেভাবে ডিফাইন করা আছে, যে সকল যে সিরিয়াল ট্রেড হইলে রেগুলেটর ধরবে, আপনার ইনসাইডার ট্রেড হলে রেগুলেটর ধরবে, সেটেলমেন্ট না হলে রেগুলেটর ধরবে। তো সেরকম কোনো অকারেন্স তো ঘটছে কিনা সেটা তো খালি চোখে দেখার মতো না, সেটা যদি সার্ভিলেন্সে ধরে। তবে আমরা যদি এসএসসির ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে কিন্তু প্রচুর পানিশমেন্টের আমরা দেখতে পাই, প্রচুর পেনাল্টির কথা বলা আছে। তো এখন তারা যদি এটাকে না করতো তাহলে কিন্তু এই পানিশমেন্ট বা এই পেনাল্টির ইস্যুগুলা আসতো না। সাদের ভাই, আবার এখানে আরেকটা বিষয় আসে, ওই 3 কোটি টাকার শেয়ার কারসাজি হয়েছে, জরিমানা হয়েছে 30 লাখ টাকা।
এই জায়গাটাও এক ধরনের কমপ্লায়েন্সের ঘাটতি বলে এখন অনেকে ধরুন, অভিহিত করে। আমরা তো বাহির থেকে আসলে টু দ্য পয়েন্টে জিনিসগুলোকে কমেন্টস করাটা খুব ডিফিকাল্ট, কারণ আসলে একজন লোকের শাস্তিটা আমরা দেখতে পাই, কিন্তু প্র্যাকটিক্যালি ওনার ট্রানজেকশন কি হয়েছে, কি অপরাধ করছে, কতটুকু তার জন্য জরিমানা কত করা হয়েছে, এইটা তো আমাদের বোঝার সুযোগ নেই। আমি তো আপনার মতন একজন সাধারণ ভিউয়ার হিসেবে যখন আমি ওখানে দেখতে যাব, আমি কিন্তু ওই রেজাল্টটাই ওখানে দেখব, এটার হিস্ট্রিটা কিন্তু এখানে দেখা সম্ভব না। আর কখনো কেসের হিস্ট্রি বা নন কমপ্লায়েন্সের হিস্ট্রি কিন্তু মার্কেট করারও প্রবিধান নাই, কিন্তু যে আপনি একজন অপরাধ সবাই কাছে উন্মুক্ত করে দেবেন, বিষয়টা তো এরকম না। সুতরাং অপরাধ নিয়ন্ত্রক সংস্থা দেখবে, সেই অনুযায়ী যেটা শাস্তি হবে, নিয়ন্ত্রক সংস্থা সেটা আপনাকে জানাচ্ছে যে এই লোকটা অপরাধ করছে, এই পরিমাণ শাস্তি হয়েছে। তবে অনেকেই যেটা বলেন সাধারণ পারসেপশনে বা মনে হয় যে যেই টাকার তার কারসাজি প্রমাণিত হয়েছে তার সমপরিমাণ বা তার দ্বিগুণ এরকম করলে হয়তো বা এক ধরনের প্রেশার ফিল করতেন যারা কারসাজি করেন বা যার কারসাজি সঙ্গে জড়িত, তারা হয়তো এক ধরনের পিছু হতেন এখনকার অবস্থাতে। সাথে আরেকটি বিরতির সময় হয়েছে আমাদের, একটু বিরতির পর ফিরে আসি, তারপর জবাবটা নিচ্ছি। দর্শক, বিরতির পর আবারও ফিরছি আপনার সঙ্গে অনুষ্ঠানে। বিরতির পর আবার ফিরে এলাম আপনার সঙ্গে অনুষ্ঠানে। আলাপ করছি শেয়ার বাজার প্রসঙ্গে। জনাব সাইদুর রহমান রয়েছেন আমাদের সঙ্গে, মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট। সাইদুর ভাই, বিরতির আগে প্রশ্ন রেখে গিয়েছিলাম, জরিমানার অঙ্কটা যদি বড় হয় বা দ্বিগুণ হয় তখন হয়তো এক ধরনের চাপ অনুভব করবে। এটা একটা সাধারণ পারসেপশনই, আমরা পারসেপশনই যে শাস্তি যত বড় হবে তত বেশি সাবধান হবে অপরাধীরা। এটা নিয়ে দ্বিমত বা এটা নিয়ে অন্য ব্যাখ্যা দেওয়ার কিছু নাই। কিন্তু এখন রেগুলেটর কিন্তু একজন বিচার করার কিন্তু একটা প্যারামিটার সেট করা আছে আইনে। তো আইনের প্যারামিটার অনুযায়ী আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে বিচারক যেখানেই যে বিষয়ে বিচার করেন না কেন, সে তার যে আইনি কাঠামো বা প্যারামিটার যে সেট আছে তার মধ্য থেকেই তো বিচার করে। এখন আমরা লেমেন ভিউতে বাহির থেকে যদি দেখে একটা অনুমানের কথা বলে পরে যে বিচারটা এরকম না হয়ে ওরকম হওয়া উচিত ছিল, এটা কিন্তু ঠিক হবে না। কারণ আমার কাছে কিন্তু আসলে সঠিক তথ্যপাত্র নাই যে আসলে কোন অপরাধটার জন্য অতটুকু শাস্তি পেয়েছে। তো সেই জায়গাতে বিচার ব্যবস্থাকে বা বিচারককে নিয়ে সমালোচনা করাটা আসলে খুব বেশি যৌক্তিক বলে আমার কাছে মনে হয় না। আমাদেরকে আইন, বিচার ব্যবস্থা, বিচারক এদের প্রতি, তারপর আমরা বারবার শুনি যে এক্সাম্পলারি পানিশমেন্টের কথা, খেলাপির ক্ষেত্রেও শুনি, শেয়ার বাজারের কারসাজির ক্ষেত্রেও শুনি। মানে এক্সাম্পলারি পানিশমেন্ট হলে হয়তো খেলাপি হতো, কমে যেত প্রবণতাটা। যারা খেলাপি ইচ্ছাকৃত উইলফুল ডিফল্টটা তারা হয়তো ভয় পেতেন, যারা শেয়ার বাজারের কারসাজি করেন তারা একটু ভয় পেতেন। ডিফল্টটা দেখেন, এই যে ব্যাংকের লোন হয় সেখানে কাঠামোগত একটা দুর্বলতা আছে। কারণ আমাদের দেশে এখনো ব্যাংকে আপনার কিন্তু কাগজের উপরে ভিত্তি করে লোন দেওয়া হয়, বিজনেস অ্যানালাইসিস করে কিন্তু আপনার ফেস ভ্যালু আছে, আপনাকে লোন দিয়ে দিচ্ছে, আপনার সাথে আমার কাস্টমার রিলেশনশিপ আছে, আপনাকে দিয়ে দিলাম, আপনি বড় গ্রুপ দিয়ে দিলাম, কিন্তু এবং আপনার যে মর্গেজ রাখছে যেখানে আপনি আদৌ সেটার আসলে জমির দাম কত, সম্পদের দাম কত, ভ্যালুয়েশন করা, আপনি দেখেন 20 বছরের ডাটা কালেকশন করে দেখেন কয়টা মর্গেজ লিকুইডেশন করে ব্যাংক টাকা উদ্ধার করতে পারছে। তো সেই জন্য এই সকল জায়গাতে কাঠামোগত পরিবর্তনই প্রয়োজন আছে। এগুলো হইলে তখন কমে আসবে। এখন শাস্তি কম হয়েছে বা বেশি হয়েছে এইটা আমরা দূর থেকে একটা ধারণা প্রসূত কথা বলতে পারি, কিন্তু বিচার ব্যবস্থা নিয়ে বা বিচারক নিয়ে বা এই জায়গাগুলোতে আমার মনে হয় যে যদি আমরা সমালোচনা করি তাহলে এটা কিন্তু আমাদের ফিউচার অপরচুনিটিকে আমরা প্রশ্নবিদ্ধ করছি। সাইদুল ভাই, বাজার নিয়ে একজন বিশ্লেষকের মতামত রয়েছে আমাদের কাছে, বক্তব্যটি একটু দেখে নিই। আইটেম স্পেসিফিক গেম কিন্তু চলমান আছে। তাহলে এখানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী একটা অংশ যখন দেখে যে আমি দু একটা স্ক্রিপ্ট নিয়ে প্লে করে আমি একটা ভালো আর্নিংস পেতে পারি, সেক্ষেত্রে কিন্তু সামগ্রিক বাজার নিয়ে তার চিন্তা করার কোনো কারণ নাই। এবং তারা বিভিন্ন আইপিও থেকে কোটাও পায়, বিভিন্ন সুবিধাও তারা পেয়ে থাকে। তো সার্বিকভাবে তারা যে ফ্যাসিলিটিসগুলো পায়, এই ফ্যাসিলিটিসগুলোর কারণেই কিন্তু তারা আর বাজারের দীর্ঘমেয়াদী উন্নয়ন করার ক্ষেত্রে তারা কোনো ভূমিকা রাখে না। প্রায়ই বলা হয় মিটিং হবে, আলোচনা হবে। মিটিং আলোচনা যেটা হয় গদবাদা আলোচনা, যে তারা সাপোর্ট দিবে। সাপোর্ট দেওয়ার কথা যদি বলাই হয়, তাহলে এই যে দেখেন আপনি ফ্লোরটা তুলে দেওয়ার পরে 1700 কোটি টাকার লেনদেন হয়েছিল, তাহলে সেখানে একটা সাপোর্ট ছিল, বোঝা যায়। এখন লেনদেন 500 কোটির নিচে নেমে আসছে, তার মানে কি তারা সাপোর্টার দিতে আগ্রহী হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ তারা একটা সিগনিফিক্যান্ট প্রফিট করেছে। কিছু ফান্ড তারা ডাইভার্ট করেছে ট্রেজারি বিলে, কারণ ওখানে রেটটা অনেকটা বেড়ে গেছে, যেহেতু ওখানে ফিক্সড রিটার্ন। আবার তারা ওয়েট করছে কত নিচে শেয়ার নামে, যদি শেয়ারটা আরও নিচে নামে তখন তারা বাই করবে। এবং এইভাবেই যদি তাদের মানসিকতা রিটেলারদের মতো হয় যে আমার লাভ হলে আমি লাভ তুলে নিব, আবার বসে থাকবো অনেক নিচে কেনার জন্য, তাহলে তো একটা বাজার টিকে না। বাজার টিকতে গেলে দরকার কিন্তু একটা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী
বিনিয়োগকারী স্ট্রং সাপোর্ট, যারা হচ্ছে আস্থা বিল্ড আপ করবে। আস্থা বিল্ড আপ হলে তারপর অটোমেটিক যারা সাইডলাইন আছে পার্টিসিপেট করবে। এখন আপনি আস্থাটাকে যদি নষ্ট করে দেন এবং দিনের পর দিন যখন মানুষ এখান থেকে দেখবে যে লসই হচ্ছে, তারা কিন্তু আলটিমেটলি আর এই বাজারমুখী হবে না। এবং এই যে আপনি পিসমিল ভিত্তিতে একটু সমস্যা হলো বসলেন, মারাত্মক সমস্যা হলো রাস্তায় দাঁড়ালেন, একটু পয়েন্ট আপ করলেন আর্টিফিশিয়ালি, তার মানে আপনি কিন্তু চেষ্টা করলে বাজারটাকে স্টেবল রাখতে পারেন, বাট আপনি চেষ্টা নাই, আপনার ইচ্ছা নাই। কেন ইচ্ছা নাই? কারণ আপনি তো আপনার রিটার্নটা ম্যাক্সিমাইজ করতেছেন। তো সেই ক্ষেত্রে আমি মনে করি নিয়ন্ত্রণ সংস্থাকে এখন ওই যে যারা বলেছিল, কমিটমেন্ট করেছিল যে আমরা সাপোর্ট দিব, তারা তাদের নেট পজিশনটা কী পরিমাণ সাপোর্ট দিয়েছে এটা অ্যাসেস করা। সাপোর্টের কমিটমেন্ট দেওয়ার কারণেই তো অনেকে নতুন করে যারা বিনিয়োগে এসছে, তারা শেয়ার কিনেছে, তাদের এখন 50% ফান্ড নাই। তাহলে এই বাজারে যখন যে অবস্থায় যেই বিনিয়োগ করে আসবে তারই যদি ফান্ড না থাকে, তাহলে এই বাজারের মুখী কেন মানুষ হবে? তো সেই জন্য আমি মনে করি যে যে ধরনের কথাগুলো তারা বলছে আশ্বাস, এটা বাস্তবতার ভিত্তিতে দেখতে হবে। আর মিটিং না করে ইফেক্টিভলি স্ক্রিনে রিফ্লেকশন দেখাতে হবে যে পুঁজিবাজার এটা রিফ্লেকশন হচ্ছে, ভলিউম বাড়ছে, লেনদেন বাড়ছে, কারণ সব শেয়ার তো খারাপ না। সাইদুল ভাই, আমরা শুনছিলাম বক্তব্যগুলো, অনেকগুলো বক্তব্য বলেছেন, তার মধ্যে আপনাদের একটা পার্টও রয়েছে। আপনারা প্রতিশ্রুতি দিয়েছেন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা মার্কেটকে সাপোর্ট দিবেন, বিনিয়োগ নিয়ে আসবেন, কিন্তু আপনারা যখন দেখা যাচ্ছে যে ওই রিটেলারের মতো আচরণ করছেন, তখন ব্যক্তি বিনিয়োগকারীরা কোথায় যাবেন? টিকতে পারছেন না ব্যক্তি বিনিয়োগকারীরা আপনাদের জন্য মার্কেটে। শুনেন, এরকম ধারণার উপরে ভিত্তি করে অনেক পর্যালোচনা করা যেতে পারে। আমার কথা হলে এই ধরনের ধারণাগত কথা না বলে তথ্যপত্রের ভিত্তিতে কথা বলা উচিত। আমরা যে সাপোর্ট দিয়েছি বা দেই নাই সেটা তো মার্কেট দেখেই আপনারা বুঝতে পারছেন। এখন আপনি কতদিন সাপোর্ট দিয়ে এই যে স্পেশাল সাপোর্ট, এটা কতক্ষণ? ধরেন আমি 100 কোটি টাকা অতিরিক্ত বিনিয়োগ করলাম, তাহলে 100 কোটি টাকা বিনিয়োগ হয়তো আমি 5 দিন ব্যাপী করছি, তো 5 দিন ভালো থাকলো, 5 দিন পরে আর থাকলো না, তো সেই 5 দিন আমি কি 365 দিনের নিশ্চয়তা দিতে পারবো? না, সেটা সম্ভব। মানে কোনো জায়গায় এটা নর্মালি কি হয়, কোনো জায়গায় যদি একটা আনএক্সপেক্টেড সিচুয়েশন তৈরি হয়, সেখানে সরকার বা স্থানীয়রা আগে যায় ওই ক্রাইসিস পিরিয়ডটাকে একটা সাপোর্ট দেওয়ার জন্য, যাতে খুব বড় ধরনের মেসাকার জিনিসটা না হয়। তো সেইখানে ধরেন ওই সময় প্রতিষ্ঠানগুলো আগে এসে সাপোর্ট দিয়েছে, এবং সাপোর্ট দেওয়াতে যে সিগনিফিকেন্ট ড্যামেজটা হওয়ার কথা ছিল ওটা হয়নি। তো এখন হয়নি, বাজার চলতেছিল, হঠাৎ করেই জেড গ্রুপে কিছু কোম্পানি ট্রান্সফার হলো, এখান থেকে ছন্দপতন আরম্ভ হলে এরপরে থেকে একটার পর একটা নেতিবাচক নিউজ ওর মাধ্যমে আসতেছে। তো সেই জিনিসগুলোকে আসলে কি সারা বছরের জন্য নিশ্চয়তা সম্ভব? আর অনেকেরই, উনি সহ এরকম অনেকেরই একটা ভ্রান্ত ধারণা আছে যে প্রতিষ্ঠান ভালো রোল প্লে করে না। তো প্রতিষ্ঠানগুলো কি বিজনেস প্রতিষ্ঠান না? এগুলো তো প্রাইভেট বিজনেস প্রতিষ্ঠান, তাদেরকে তো প্রফিট করতে হবে। তারা তো এখানে ব্যবসা করতে বসছে, তো তারা কি কারো মানে ব্যক্তিগত বিনিয়োগকারী বা কোনো ব্যক্তিগতভাবে প্রোভাইড করার জন্য এখানে বসছে? নিশ্চয়ই না। তো তাহলে এরকম ইমোশনাল কথা বলে লাভটা কি? সুনির্দিষ্টভাবে যদি কোনো প্রতিষ্ঠান অপরাধ করে থাকে সেটা বলেন আপনার কাছে তথ্য থাকলে। তারা ঠিক রোল প্লে করে নাই মানে এটা তো হলো অনুমান নির্ভর কথা। এই সকল কথা বলে এত সস্তা সেন্টিমেন্টের কথা বলে তো এখানে কনফিউজ করা যাবে, কিন্তু কোনো ডেভেলপমেন্ট হবে না। আমরা ডেভেলপমেন্টের প্রত্যাশায়, আমাদের সকলেরই তখন একটা উদ্যোগ ছিল যে বাজার যেহেতু ফ্লোর উঠাই দিলে একটা ক্রাইসিস ক্রিয়েট হবে, এই জায়গাতে আমাদের যার যার সামর্থ্য অনুযায়ী আমরা কিন্তু বলছি, আমরা কিন্তু কোনো কোয়ান্টিফাই করি নাই, আমরা কিন্তু বলেছি যে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা সাপোর্ট দিব অ্যাজ এ মার্কেট মেকার। হ্যাঁ, সেরকম। এবং এটা দেখছেন প্রায় 15 দিন কিন্তু বাজার একটা পজিটিভ ধারায় ছিল। যখনই হঠাৎ করে এই 22টা কোম্পানিকে জেড গ্রুপে দেওয়া হলো, এরপরে আরও 6টা কোম্পানিকে দেওয়া হলো, এই বাজারে রিউমার একটা প্রচার শুরু হয়ে গেল যে আরও কত কোম্পানি চলে যাবে জেডে। আর জেডে যাওয়ার তো একটা ক্রাইটেরিয়া ফিক্স আপ করাই আছে, সেইটাও আবার নতুন কোনো বিষয় না যে জেডে যাবে কোম্পানির জন্য আমাদেরকে আতঙ্কিত হইতে হবে। ব্যাপারটা হলো কোনো একটা ইস্যুকে সামনে এনে একটা আতঙ্ক যদি তৈরি হয়ে যায়, তখন এক একজনকে দোষারোপ করার চেষ্টা করে। এবং অনেক বক্তব্য, অনেক বক্তা, অনেক স্পেশালিস্টের কাছে শুনি যে প্রতিষ্ঠানে আমি ওই ধরনের কোনো একজন বক্তাকে ইনভাইট করতে চাই, উনি কোন প্রতিষ্ঠানের দায়িত্ব নেবেন উনি আসতে বলেন, আইসে ওই প্রতিষ্ঠানের এমডি বা বোর্ডে বসে দেখো প্রতিষ্ঠানগুলো কীভাবে চলে, প্রতিষ্ঠানকে উনি লাভজনকভাবে চালাক। এই ধরনের গসিপ করার চেয়ে ফিজিক্যালি একবার করে দেখেন না,
কতটুকু করা যায়, কারণ বাহির থেকে আপনি ক্রিটিসাইজ করতে পারবেন। হোয়াট ইজ দ্য রিয়েলিটি? আপনাকে এই যে ট্রেজারি বিলকে রেটকে আমাদের কথায় বাড়ছে, সরকারের পলিসি বাড়ছে। তো ইন্টারেস্ট রেট যখন নাকি ডিপোজিটের এতে 6% থেকে এখন 10%, 11%, 12% চলে আসছে, তো এখন লোকজন কেন ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগ করবে? সে তো ওখানে নিরাপদ আছে, টাকা রেখে দিবে, কিছু করতে হবে না, 12.5%, সে 12-12.5% ট্রেজারি বিলে পাচ্ছে, বসে থাকবে, মাস শেষে SMS চলে আসবে। তো তাহলে মানুষ কোন দিকে যাবে? যেখানে লাভ বেশি সেখানে যাবে, নিশ্চয়তা বেশি, লাভ বেশি। দ্বিতীয়ত আরেকটা এক্সাম্পল দেখেন, এই যে প্রতিষ্ঠানগুলো আছে কোনো না কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের সাবসিডারি, তাহলে এই সাবসিডারি প্রতিষ্ঠান যদি লস করে, এই লসটা কোথায় যাবে? প্যারেন্টের বুকে যাবে। তো প্যারেন্টের বুকে গেলে যদি লস কম হয়, তাহলে ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশনটা কমবে কার? শেয়ার হোল্ডারদের না? তো আলটিমেটলি এটা তো ব্যাক করে মার্কেটে আসতেছে। আবার যদি এই প্রতিষ্ঠানগুলো লাভ করে, তাহলে লাভটা যাবে কোথায়? প্যারেন্টের বুকে। তাহলে বেশি ডিভিডেন্ডটা কে পাবে? ইনভেস্টর। তাহলে সে টাকাটা ঘুরে মার্কেটে আসবে। মানে আপনাকে একটা জিনিস সম্পর্কে ক্রিটিসাইজ করতে হলে পুরো জিনিসটাকে অ্যানালাইসিস করতে হবে। যদি আপনি এক পাশ ধরে বলেন, এক পেশে আলোচনা হয়, তাহলে কিন্তু এটা বাজারে মেসেজটা ভালো যাবে না। আমরা কিন্তু কেউ কারোর প্রতিপক্ষ না। বিনিয়োগকারী আমাদের সহযোগী, আমরা বিনিয়োগকারীর সহযোগী। বিনিয়োগকারীকে ছাড়া আমাদের মূল্য নেই। আমরা কি করব এখানে বসে বসে? আমাদেরকে কেন বসায় রাখবে এখানে যদি বিনিয়োগকারী না থাকে, বাজার না থাকে, বাজার যদি পজিটিভ না থাকে? কারণ বাজারে এইরকম অনিশ্চয়তার কারণে অনেক প্যারেন্ট কোম্পানি এখন এটা বিরক্তিবোধ করেন এই জায়গাটা নিয়ে, যে তো আনসার্টেনিটি কেন? তো এই জন্য আমাদের সকলেরই যার যার অবস্থান থেকে কিন্তু পজিটিভলি চিন্তা করা উচিত মার্কেটকে নিয়ে। আমরা যদি কেউ কাউকে ব্লেম দিই, এটা খুব সহজ, আমার মুখের কথা, পিলো পাসিং করা, কিন্তু এটা থেকে আসলে ডেভেলপমেন্ট হবে না। আমরা এই দেশের নাগরিক হিসেবে আমাদের সকলেরই দায়িত্ব এই দেশের অর্থনৈতিক উন্নতিতে ভূমিকা রাখা। জি সাদের ভাই, একটি বিরতির সময় হচ্ছে আমাদের, একটু বিরতি নিয়ে ফিরে আসি। দর্শক, বিরতির পর আবার ফিরছি আপনার সঙ্গে অনুষ্ঠানে। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম আপনার সঙ্গে অনুষ্ঠানে। শেয়ার বাজার প্রসঙ্গে আলাপ করছে, আমাদের সঙ্গে রয়েছেন সাইদুর রহমান। সাইদুর ভাই, আমরা কথা বলছিলাম আসলে কালকে তো একটা বৈঠকও হয়েছে নিয়ন্ত্রক সংস্থায়, বৈঠকে আপনিও ছিলেন। সেখানে বাজার নিয়ে কি আলাপ হলো, কি সারমর্ম, বাজারকে ভালো করার জন্য, উন্নতি করার জন্য কি এফেক্ট আসতে যাচ্ছে মার্কেটে? আসলে বাজারকে, এই বৈঠকটা ঠিক ওইভাবে বাজারকে ঠিক করার জন্য সেটা না, তো যেহেতু ধারাবাহিকভাবে পড়তেছিল বেশ কিছুদিন, এখানে আমরা মার্কেট পার্টিসিপেন্ট হিসাবে, ফ্রন্ট লাইনের পার্টিসিপেন্ট হিসাবে আমাদের কি মতামত বা আমরা কি দেখছি, কি ভাবছি, সেগুলো ওনারা জানতে চাইছে। সেখানে কি কি মতামত এসেছে? মানে এই সকল গুলাই, যেমন ইন্টারেস্ট রেট বেড়ে গেছে, কিছু স্টিকার সেল হচ্ছে, আবার পতন ধারা চলমান থাকলে স্টিকার সেল বাড়তে থাকবে, মানে যেগুলো একেবারে বাস্তবসম্মত দৃশ্যমান, সকল বিষয়গুলো আলোচনায় আসছে। এবং কমিশন তো সার্ভিলেন্স থেকে দেখতেছে কারা কি ট্রেড করছে না করছে, এগুলো তো সার্ভিলেন্সে আসেই। মানে এখানে যে নতুন করে ইনপুট দেওয়া বা কোনো বা সুস্পষ্ট এই কাজটা করলেই বাজার ঘুরে যাবে, বিষয়টা এরকম ধরনের কোনো স্পেসিফিক ডিসকাশনে যাওয়া হয়নি, জাস্ট জেনারেল ডিসকাশন হয়েছে। এটা কিন্তু মাঝে মধ্যেই রেগুলেটরের সাথে আমাদের হয়, তবে ক্রাইসিস যখন ভালো সময় হয় তখন এটার খবর কেউ রাখে না, কিন্তু ক্রাইসিস, হ্যাঁ, যখন ক্রাইসিস পিরিয়ডে হয় তখন সবাই অ্যাটেনশন ওই দিকে থাকে যে আসলে কি ডিসিশন হচ্ছে। মনে হয় আজকে এই ডিসিশনে মার্কেট একদম শুনে ঘুরে দাঁড়াবে। আমি আগেও বলছি যে কমিশন হলো কমপ্লায়েন্সের পার্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ পার্ট, ডিসিপ্লিনের পার্ট দেখে। অর্থের যোগান কিন্তু আসে বাংলাদেশ ব্যাংকের পলিসি এবং এনবিআর এর পলিসির উপরে নির্ভর করে। তো সেই জায়গাগুলোতে আমাদের আরও পার্শ্ব করার বা সেই জায়গাগুলোতে কিছু পলিসি করার সুযোগ আছে। এখন ব্যাংক নিয়ে কোনো কথা হয়েছে কিনা সাদুর ভাই, যে ব্যাংকের ট্রেজারি ডিপার্টমেন্টের সাথে আলাদা করে বৈঠক হবে, ব্যাংকের আনা যায় কিনা মার্কেটে, এরকম? না, ব্যাংকের আনা যায় কিনা না, ব্যাংকের তো ধরেন প্রত্যেকেরই ব্যাংকে ইনভেস্টমেন্ট আছে, কম বা বেশি, সেগুলো মানে এটাও অনেকে মতামত দিয়েছে যে ব্যাংকের ট্রেজারির সাথে কথা বলে আলাদা কথা বলে তাদেরকে মোটিভেট করলে, তারা যদি, যেহেতু এখন মার্কেট অনেক ডাউন ইয়েতে আছে, তাদেরকে যদি মোটিভেট করে বিনিয়োগ করা যায় তাহলে তো কিছু বিনিয়োগ বাড়বে। ধরেন আমরা ডিফারেন্ট পিপল, ডিফারেন্ট ওপিনিয়ন তো থাকেই, একেবারেই জেনারেল ডিসকাশন হয়েছে যে স্পেসিফিকলি যে
টার্গেট করে এইটা হবে বা এটা হইলে এই হবে এইরকম বলা যায় না। এখানে দেখেন এখন বলতে পারেন যে বাংলাদেশ ব্যাংক বা এনবিআর কি করতে পারে। সামনে তো বাজেট, এনবিআর অনেক কিছু করার আছে। হ্যাঁ, অনেক কিছু করার আছে। সরকার যদি মনে করে যে বা এনবিআর যদি মনে করে আমরাকে বিনিয়োগকে উৎসাহিত করতে চাই, তাহলে বিনিয়োগকে বিভিন্নভাবে দিতে হবে, ইনসেন্টিভ দিতে হবে। কীভাবে দিবেন সেটা তো পলিসি মেকার চিন্তা করবে। একইভাবে আমরা ভালো প্রতিষ্ঠানগুলোকে তালিকাভুক্ত করতে চাই, যেটা আমাদের তফাৎ বাড়াতে চাই, সেখানে কর্পোরেট ট্যাক্সের তফাৎ বাড়ানো ছাড়াও আরও অনেকভাবে ইনসেন্টিভ দেওয়ার সুযোগ আছে। বাংলাদেশ ব্যাংক যদি মনে করে যে না আমরা পুঁজিবাজারে অর্থের যোগান বাড়াই দিতে চাই, তাহলে তারাও পলিসি সাপোর্ট দিতে পারে, পলিসির মাধ্যমেই অর্থের যোগান বাড়বে। এখানে এরকম না যে কিছু টাকা নিয়ে এসে শেয়ার কিনবে। এখানে বিষয়টা হলো ব্রডার পলিসির ইস্যু। এখন এটা বাংলাদেশ ব্যাংক কী দৃষ্টিভঙ্গিতে দেখছে, এনবিআর কী দৃষ্টিভঙ্গিতে দেখছে, তাদের দৃষ্টিভঙ্গি চিন্তা ভাবনার উপরে নির্ভর করবে। এখন ধরেন কোনো অ্যাঙ্গেল থেকে কিছু হবে না, তাহলেও কিন্তু পুঁজিবাজারের গতিতেই চলবে। এখন চলতেছে না, আবার 1800 কোটি টাকা লেনদেন যখন হয়েছে তখনও চলছে, 2000 কোটি টাকা হয়েছে লেনদেন চলছে। এখানে আপনার সময়ের সাথে পারিপার্শ্বিক অবস্থার সাথে সামঞ্জস্য রেখে কিন্তু পুঁজিবাজার চলবে। আবার পুঁজিবাজার হলো আমাদের বিনিয়োগকারী আমরা যারা আছি সকলের আচরণের বহিঃপ্রকাশ, কিন্তু সেটা সকলের সক্ষমতার বহিঃপ্রকাশ সেটা। এখন আমরা যদি শুধুমাত্র মনে করি যে আমার ক্যাপিটাল গেইন হচ্ছে না কেন, বাজার খারাপ, বিষয়টা এরকম না। আপনাকে পারিপার্শ্বিক অবস্থার দিকে তাকাইতে হবে, পারিপার্শ্বিক অবস্থা কতটুকু বাজারমুখী সেটা দেখতে হবে। আমরা কিন্তু বরাবরই বলে আসছি যে তালিকাভুক্ত অতালিকাভুক্তের করের ব্যবধান যত বাড়াবে তত ভালো প্রতিষ্ঠানগুলো কিন্তু আগ্রহী হবে। আবার আরেকটা হতে পারে সদর ভাই, ওয়েভার দিতে পারে 5 বছরের জন্য, 3 বছরের জন্য। আমি সেটা বলছি যে মানে ইনসেন্টিভ, এখন ইনসেন্টিভটা কিভাবে দিবে এটা আসলে এটা কি কর্পোরেটকে দিবেন, কর্পোরেটের স্পন্সরকে দিবেন, এটা তো এনবিআর। মোট কথা হচ্ছে এমন ইনসেন্টিভ দেন যেন ফরেন মাল্টিন্যাশনাল কোম্পানি এখানে লিস্ট করতে আগ্রহী হয়। কিছুটা ইনসেন্টিভ দেন, কিছুটা আইনি বাধ্যবাধকতায়। যেমন বাংলাদেশে দেখেন আপনি কোনো ফাইন্যান্সিয়াল সেক্টরের কোনো কোম্পানি কিন্তু তালিকাভুক্তি ছাড়া থাকতে পারতেছে না, কারণ তাদের এলওআইতে বলা থাকে যে আপনার 3 বছর পরে তালিকাভুক্তি হইতে হবে। তো বাধ্য হয়ে কিন্তু ব্যাংক, ইন্স্যুরেন্স, লিজিং সবাই তালিকাভুক্তি হয়। এখন আজকে যদি আপনি একটা ব্যাংকের বাংলাদেশ ব্যাংক এরকম নীতি প্রয়োগ করে যে 200 কোটি টাকা বেশি যারা লোন নিবে তাদেরকে অ্যাটলিস্ট 10% শেয়ার তালিকাভুক্তি হইতে হবে, মানে যে কোনো, এটা একটা এক্সাম্পল। মানে কোন ক্রাইটেরিয়া করবে এটা তো আসলে নীতি নির্ধারণী পলিসি মেকাররা কোন জায়গাটাতে কমফোর্ট ফিল করে, কোনটাকে জাস্টিফাইড মনে করে, এটা একমাত্র তারাই বলতে পারবে। আমরা বাহির থেকে একটা ধারণা দিতে পারি যে এরকম হইতে পারে। আমি আপনাকে বললাম যে করের ব্যবধান হইতে পারে, করের ব্যবধান না হইয়া আরও অনেকভাবে ইনসেন্টিভ দেওয়া যেতে পারে। তবে আমরা একটা স্টাডি করে দেখছি যে একটা কোম্পানি যত ছোট হোক, যত খারাপ হোক, লিস্টেড এবং নন লিস্টেডের ট্যাক্সের ডিফারেন্সটা প্রায় 100% বা বেশি। মানে একটা কোম্পানি যদি লিস্টিংয়ের আগে 1 কোটি টাকা ট্যাক্স দিত, লিস্টিংয়ের পরে সে 2 কোটি টাকা ট্যাক্স দেওয়া লাগে। কারণ কি, সে বাধ্যবাধকতামূলক ডিভিডেন্ড দিতে হয়, তার কমপ্লায়েন্স অনেক বেড়ে যায়, তো অনেক কারণেই তার ট্যাক্স কিন্তু বেশি দিতে হয়। তো সেখানে যদি আপনি একটু পার্সেন্টেজ ছাড় দিলে ভলিউম অফ ট্যাক্স বেড়ে যায়, তাহলে সমস্যাটা কোথায়? আমরা দেখি ওই দৃষ্টিভঙ্গি থেকে। এছাড়া ধরুন আমাদের দেশে নন লিস্টেড কোম্পানিতে তো ডিভিডেন্ড দেওয়ার কালচার নেই, কিন্তু লিস্টেড কোম্পানি হলে তো ডিভিডেন্ড দিচ্ছে, আবার ডিভিডেন্ডের উপর আপনি ট্যাক্স পাচ্ছেন। তো সেখানে কিছু ট্যাক্সের রেট ছাড় দেন, ভলিউম অফ ট্যাক্স বাড়ক, তাদেরকে কিছুটা আইনগত চাপে রাখেন তারা যাতে, আবার অন্যদিকে তাদেরকে কিছু ইনসেন্টিভ দেন তারা যাতে উৎসাহী হয়। শুধুমাত্র আইনি প্রেশার দিলে হবে না, শুধু ইনসেন্টিভ দেওয়া হবে না। আমার মনে হয় দুইটার মিক্সিংয়ে, এবং যাদের হাতে এই পলিসিগুলো নির্ভর করছে তাদেরকে আরও ডিপলি চিন্তা করতে হবে এই জায়গাগুলোতে, যে এই জায়গাগুলোর উন্নয়নে আমরা কি করতে চাই, কতটুকু করতে চাই, কতটুকু ক্ষমতা আছে, করলে কি হবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার কিন্তু অনেক সুযোগ রয়ে গেছে। অনেক ধন্যবাদ সাইদুর রহমান, আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই আরও একদিন আলাপের সুযোগ হবে আপনার সঙ্গে। আপনাকেও ধন্যবাদ, এখন টিভির দর্শকদেরকেও ধন্যবাদ আমাকে দেখার জন্য। জি, শেষ করছি দর্শক, আপনার সঙ্গে অনুষ্ঠান সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।